হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোদের পড়াবো নবম শ্রেণীর পদার্থ গঠন ধর্মের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি 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 সম্পর্কে কয়েকটা তোদেরকে বাস্তবিক উদাহরণ দিই। তোরা ইলাস্টিক বলতে আমরা এখানে তোরা রাবারের যে গার্ডারগুলো ইউজ করেছিস, কি দেখেছিস ওখানে যে ওই রাবারের ব্যান্ডগুলো যখন টানা হয় ওটা বাড়ে, ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তোরা যে পেনের যে স্প্রিং থাকে, পেনের যে রিপিলের সঙ্গে যে সিস থাকে, এই তোর স্প্রিং থাকে, স্প্রিংটাকে তোরা টেনে যখন এনলার্জ করিস বা বাড়াস, বৃদ্ধি করিস, ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তোদের মনে হয়নি কেন এরকম হয়? তোরা তো ইলাস্টিক দিয়ে প্যান্ট পরিস, প্যান্টের ইলাস্টিক টানলে দেখবি বাড়ছে আর ছেড়ে দিলে কোমরে আটকে যাচ্ছে। তাহলে এই যে আমরা গার্ডার টানছি, স্প্রিং টানছি, এদের ট্রেনে ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, কেন এরকম ঘটছে? আমরা যখন বাইরে থেকে একটা বল প্রয়োগ করছি তখন ওই পদার্থটার কি করছি, আকার বা আয়তন বা আকৃতির পরিবর্তন করার চেষ্টা করছি, এবং আমরা যখন ওই বাইরের বল বা বস্তুটাকে ছেড়ে দিচ্ছি বা বাইরের বল আর প্রয়োগ করছি না, তখন তার আকার বা আকৃতি বা আয়তন পরিবর্তনের ফলে তার মধ্যে বা বস্তুটার মধ্যে একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে। এই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল ওই বস্তুটাকে তার পূর্বের আকার বা আয়তনে ফিরিয়ে আনতে সাহায্য করছে। যে ধর্মের ফলে এই বস্তুটি বাহ্যিক প্রতিমিত বলের প্রভাবে তার আকার বা আয়তনের পরিবর্তন হয় এবং যে ধর্মের ফলে সে পূর্বের অবস্থায় ফিরে আসে, এই ধর্মটাকে কিন্তু আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলে থাকি। আমরা আজকে স্থিতিস্থাপকতায় কয়েকটা জিনিস নিয়ে আজকে ডিসকাস করব আমি তোমাদের। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে কাকে বলে, স্থিতিস্থাপকতা কাকে বলে তোমরা সংজ্ঞাটা বইয়ে সব পেয়ে যাবে। আমি একটা লিখেছি, যে ধর্মের ফলে কোনো পদার্থ তার উপর বাহ্যিক প্রতিমিত বলের প্রয়োগে বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। ধরে নে আমরা যদি এখানে একটা স্প্রিং আঁকি, স্প্রিং এর নিচে আমরা একটা বস্তু এম ভরের একটা ওজন ঝুলিয়ে দিলাম, তাহলে স্প্রিংটা দেখতে লাগবে এরকম বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে এর আকার বা আকৃতির পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। যদি এই বস্তুটা আমি যদি ছেড়ে দিই, সে দেখা যাবে আবার কিন্তু স্প্রিংটা নর্মাল পজিশনে বা তার পূর্বের অবস্থানে ফিরে এলো। তাহলে যে ধর্মের জন্য, তাহলে আমরা বাইরে থেকে একটা প্রতিমিত বল বা ব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করেছি বস্তুটার উপর, তাহলে বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। বাহ্যিক বল অপসারিত হলে, যখন আমি ছেড়ে দেবো, বাইরে থেকে বল প্রয়োগ করাটা বন্ধ করে দেবো, পূর্বের আকার বা আয়তনে ফিরে আসছে। এই ধর্মটাকে আমাদের বলা হয় স্থিতিস্থাপকতা। এই ধর্মটাকে আমাদের বলা হয় স্থিতিস্থাপকতা। বিভিন্ন পদার্থের কিন্তু স্থিতিস্থাপকতা বিভিন্ন, বিভিন্ন পদার্থের স্থিতিস্থাপকতা বিভিন্ন। কার ধর্ম মানে তার পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে স্থিতিস্থাপকতা। যেমন ধরো, আমরা তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আচ্ছা, তোমরা একটা কোশ্চেন করছি, বলো তো, একটা রাবার আর একটা ইস্পাত, রাবার আর একটা ইস্পাত। রাবারটাকে খুব সহজে বেন্ড করা গেল বল প্রয়োগ করে, ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসছে, কিন্তু ইস্পাতটাকে সহজে বেন্ড করা যাচ্ছে না। তাহলে কোনটা স্থিতিস্থাপকতা বেশি? আচ্ছা, ভাবছো তো কোনটা স্থিতিস্থাপকতা বেশি, রাবার না ইস্পাতের? হ্যাঁ, তোমাদের মাথায় হয়তো এই উত্তরটা আসছে, অবশ্যই রাবারের, কারণ রাবারটাকে বল প্রয়োগ করার ফলে রাবারটা বেশি বেন্ড হচ্ছে, বেশি বেঁকে যাচ্ছে, পারে রাবারটার বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, একটা গার্ডার কে বেশি, রাবারের গার্ডারকে বেশি দৈর্ঘ্য বৃদ্ধি করা যাচ্ছে, কিন্তু ইস্পাতের একটা একে বেশি দৈর্ঘ্য বৃদ্ধি করা যাচ্ছে না।
তোমাদের এই থেকে হয়তো অনেকের মনে হবে রাবারটা স্থিতিস্থাপকতা বেশি, না মোটেই না। স্থিতিস্থাপক ধর্ম হচ্ছে বাইরে থেকে যখন একটা প্রতিবিত বল প্রয়োগ করব, তার আকার বা আকৃতি পরিবর্তনের চেষ্টা করব, সমান ও বিপরীত একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলে সৃষ্টি করবে, সে তার আকার বা আকৃতির প্রচেষ্টাকে বাধা দেবে। যে যত এই প্রচেষ্টাকে বা বাহ্যিক তার আকার বা আকৃতির প্রচেষ্টাকে বাধা দেবে, তার স্থিতিস্থাপকতা সব থেকে বেশি। তাহলে অবশ্যই ইস্পাতের স্থিতিস্থাপকতা গ্রেটার দেন রবার। রবারের থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা অবশ্যই বেশি। রাবারের থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা আমাদের বেশি। আচ্ছা, এবার আমরা ধরো কোনো বস্তুকে এনলার্জ বল প্রয়োগ করলাম, অল্প ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, আরো বল প্রয়োগ করছি, আবার তার দৈর্ঘ্যের বিকৃতি ঘটছে বা তার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে এই যে আমরা তোমার যদি বল এমন একটা বল প্রয়োগ করব, সে আর পূর্বের অবস্থায় ফিরে পাচ্ছে না, তার মানে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করা পর্যন্ত বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে আমরা বাহ্যিক মানে যে নির্দিষ্ট বল প্রয়োগ করার পর্যন্ত বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, সেটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। কি বলা হয়? ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা, তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তাহলে আমরা স্থিতিস্থাপক সীমা কি কোনো একটা গাডারকে তুমি টানছো বাড়ছে, আর একটু বালি দেবে গাডারটা ছিঁড়ে গেল, তার মানে তার স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করেছে বা স্থিতিস্থাপক সীমার বেশি হয়ে গেছে, তাই ওটা গাডারটা ছিঁড়ে গেছে। তাহলে আমরা এই তোমাদের যে তোমরা যে পেনগুলো লেগে বাঁকাবে, ছেড়ে দিলে আবার চলে আসছে, একটু বেশি বাঁকাবে দেখবে বেঁকেই যাচ্ছে, তার মানে তার স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করেছে। তাহলে বাহ্যিক প্রতিমিত বলের যে কোনো মানের জন্য, বাহ্যিক যে আমরা ব্যালেন্স ফোর্স প্রয়োগ করি, তার যে কোনো মানের জন্য প্রযুক্ত বল অপসারণের পর, প্রযুক্ত বল বাহ্যিক বল অপসারণের পর বিকৃত বস্তু যদি পূর্বের আকার বা আয়তন সম্পূর্ণরূপে ফিরে পায়, তাহলে সেই বস্তুকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কি বলা হয়? পূর্ণ স্থিতিস্থাপক পারফেক্টলি ইলাস্টিক বডি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বাস্তবে কিন্তু এমন কোনো বস্তু নেই যেটা পূর্ণ স্থিতিস্থাপক। বাস্তবে এমন কোনো বস্তু নেই পূর্ণ স্থিতিস্থাপক। আমরা স্থিতিস্থাপক সীমার একটা সংজ্ঞা লিখেছি, বিকৃতকারী বলের যে ঊর্ধ্ব সীমা পর্যন্ত, মানে সর্বোচ্চ যে বল প্রয়োগ করলে বিকৃতকারী বল, মানে যে বলটা আমরা প্রয়োগ করলে বস্তুটার আকার বা আকৃতির পরিবর্তন হচ্ছে, কোন বস্তু স্থিতিস্থাপকতা দেখায়, মানে সে বল প্রয়োগ করলে বস্তুটা তার আকার বা আকৃতির পরিবর্তন হচ্ছে, বা বল অপসারণ করলে সে পূর্বের অবস্থায় ফিরে আসছে, এইটাই স্থিতিস্থাপকতা দেখায়, তাকে ওই বস্তু স্থিতিস্থাপক সীমা বলে, তাকে এই বস্তু স্থিতিস্থাপক সীমা বলা হয়। অ্যাকচুয়াল কি হয়, আমরা যদি একটা বস্তু নিই, বস্তুর মধ্যে কি থাকে, অনেকগুলো এরকম অণু থাকে, অণুগুলো একে অপরের বন্ধনে তীব্র আকর্ষণ বলে যুক্ত থাকে। বাইরে থেকে যখন আমরা বল প্রয়োগ করছি, প্রতিবিত বল, তখন এই আকার বা আকৃতির পরিবর্তন হচ্ছে, মানে কি, যে অণুগুলো একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত ছিল, সেই অণুগুলোর মধ্যে কি হচ্ছে, একটা সরণ ঘটছে, অণুগুলো একে অপর থেকে সরে যাচ্ছে, এটাকে বলে আপেক্ষিক সরণ। তাহলে আমরা আবার যখন সরণ ঘটছে, তারপরে তার ভিতরে একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে। যখন বাইরে থেকে বল আমরা সরিয়ে নিচ্ছি, তখন ওই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বস্তুটাকে পূর্বের আকার বা আকৃতিতে ফিরিয়ে দিচ্ছে। এইটাই কিন্তু স্থিতিস্থাপক ধর্ম, স্থিতিস্থাপকতা। এবার পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি, যেটা আমরা স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন না করা পর্যন্ত, বা আমরা সর্বাধিক যে বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার ফলেও বস্তুটি পূর্বের আকার বা আকৃতিতে সম্পূর্ণ ফিরে পাবে, তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়। বাস্তবে কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর কোনো অস্তিত্ব নেই। আর একটা যে আংশিক স্থিতিস্থাপক বস্তু, যেটা আমাদের বাজারে যে সমস্ত পাওয়া যায় সবই কিন্তু আংশিক স্থিতিস্থাপক, মানে বিকৃতকারী বল বা দ্বন্দ্ব সরিয়ে নেওয়ার পর বিকৃত বস্তু পূর্বের বা আকার আংশিকভাবে ফিরে পায়, তাকে আমরা বলা হয় আংশিক স্থিতিস্থাপক বস্তু। আর একটা আছে পূর্ণ নমনীয় বস্তু।
পূর্ণ নমনীয়। পূর্ণ নমনীয়, পূর্ণ নমনীয় কি? যাকে আমরা বিকৃতকারী বল বাইরে থেকে যদি প্রয়োগ করা হয়, বিকৃতি বল সরিয়ে নেওয়ার পরে বস্তুটি তোমার পূর্বের বা আকার বা আয়তন ফিরে পায় না, পরিবর্তিত আকার বা আয়তন নিয়েই থাকে, তাকে আমরা পূর্ণ নমনীয় বস্তু বলা হয়। পূর্ণ নমনীয় বস্তু কি? যেমন কাদামাটি, কাদামাটি একটা কাদার ডালা করো তুমি, ওখানে ঘুষি বড় দেবো, ওখানটা ঘুষির ছাপ হয়ে আছে, ওটা পূর্বের অবস্থা ফিরে আসছে না। চিজ, চিজ দিয়ে যে খাই আমরা, যে চিজ দেওয়া হয় তোমার এই বার্গার বা ওই যে তোমার চিজ ইউজ করা হয়, চিজ দিয়ে খাওয়া হয়, পাউরুটি ফাউরুটির সময় চিজ দেওয়া হয়, চিজ, বাটার, এগুলো হচ্ছে পূর্ণ নমনীয়। আর পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ়, পূর্ণ দৃঢ় বস্তু মানে কি? আমরা বাহ্যিক বল প্রয়োগ করলে এই যে ধরো বস্তুর মধ্যে যে অণুগুলো আছে, অণুগুলোর মধ্যে যে ব্যবধান, বাহ্যিক বল প্রয়োগ করলে এই অণুগুলোর মধ্যে কোনো সরণ ঘটে না, তারা একদম ফিক্সড, রিজিড, দৃঢ়ভাবে আটকে থাকে, কোনো রকম সরণ ঘটে না, অর্থাৎ তার বিকৃত হয় না, তাকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। আমরা আদর্শ পূর্ণ দৃঢ় বস্তু নেই, মোটামুটি আমরা কাঁচকে পূর্ণ দৃঢ় বস্তু বলে থাকি, সেটা ক্রস করে বলে ভেঙে যায় কাঁচ ঝনঝন করে, তাহলে আমরা কাঁচকে পূর্ণ দৃঢ় বস্তু বলে থাকি, কিন্তু ওটা অ্যাকচুয়াল পূর্ণ দৃঢ় আদর্শগতভাবে কেউ নয়। কাঁচটা পূর্ণ দৃঢ় বস্তু, আমরা পূর্ণ দৃঢ় বস্তু কাঁচ নয়, সরি আমি আর একটা বলি, আর একটা পদার্থ হচ্ছে ভঙ্গুর পদার্থ। ভঙ্গুর, ভঙ্গুর পদার্থ, ভঙ্গুর পদার্থ হচ্ছে আমাদের যে সমস্ত বস্তুর ক্ষেত্রে শীর্ষক সীমা অতিক্রম করার পর বস্তুটি খুব তাড়াতাড়ি অসহবিন্দুতে এসে পড়ে, মানে অসহবিন্দুতে এসে পড়ে, এবং তাদেরকে ভঙ্গুর পদার্থ বলে। কাঁচ, শুকনো কাদামাটি, একটা ঠাকুর করে যে শুকিয়ে গেছে মুখটা, নাকে একটা, তুমি এই হীরক রাজার দেশে সিনেমা দেখেছো, রাজার নাকে একটা গুলতি করে ঢিল মারালে নাকটা ভেঙে গেল, তার মানে ওটা হচ্ছে ভঙ্গুর পদার্থ, পূর্বের অবস্থা ফিরে আসে না, শীর্ষক কথা নেই, এগুলো আছে মোটামুটি। আমরা এবার যেটা আলোচনা করবো পীড়ন ও বিকৃতি। বিকৃতি, বিকৃতির সংজ্ঞা বই থেকে করবে। বাইরে থেকে আমরা বাইরে থেকে প্রযুক্ত প্রতিমিত বলের প্রভাবে, বাইরে থেকে প্রযুক্ত প্রতিমিত বলের প্রভাবে কোনো স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটে। বাইরে থেকে প্রতিমিত বাহ্যিক বলের প্রয়োগের ফলে বিভিন্ন বস্তুর স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটে, যার ফলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হয়, একেই বিকৃতি বলা হয়। আমরা কোনো বস্তুকে যদি বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করি, প্রতিমিত বল প্রয়োগ করি, তাহলে স্থিতিস্থাপক বস্তুর অণুগুলোর মধ্যে আপেক্ষিক সরণ ঘটে, অর্থাৎ বস্তুটার আকার বা আকৃতির পরিবর্তন হয়, একে বিকৃতি বলা হয়। উদাহরণ দিই, ধরো আমরা এই যে এল দৈর্ঘ্যের একটা দণ্ড ইস্পাতের, আমরা এতে একটা ওজন ডব্লু অ্যাপ্লাই করি, তাহলে ওজন মানে একটা অভিকর্ষীয় বল প্রয়োগ করার ফলে এই দণ্ডটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে এই জায়গায় এলো, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? ধরো এক্স ছিল, তার প্রাথমিক দৈর্ঘ্য কত? প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল, আর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স, তাহলে এল দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স, একক দৈর্ঘ্য কত? এক্স বাই এল। একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকেই বিকৃতি বলা হয়। আবার ধরো একটা বল, তার আয়তন ছিল ভি, আমরা বাইরে থেকে আমরা বল প্রয়োগ করলাম, তাহলে এর আয়তনটা কমে গেল, কমে কত হলো? কতটা কমলো? ছোট ভি। বিকৃতি কত? আয়তন বিকৃতি বলা হয় এটা। বিকৃতি হলো
আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। তাহলে বিকৃতি হচ্ছে অনেক রকমের হয়, দৈর্ঘ্য বিকৃতি হয় এবং আয়তন বিকৃতি হয়। আর একটা বিকৃতি হয় তোমরা পড়বে ক্লাস 11-এ, কৃন্তন বিকৃতি। তাহলে আমরা এখানে বিকৃতি জিনিসটা কি, বাইরে থেকে যদি প্রতিমিত বল প্রয়োগ করা হয় স্থিতিস্থাপক বস্তুর অনুগুলোর আপেক্ষিক সরণ ঘটে, ফলে তার দৈর্ঘ্যের আকার বা আকৃতি পরিবর্তন ঘটে, এটাকে বিকৃতি বলা হয়। তাহলে বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে দুটো দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বিকৃতির কোনো একক নেই, বিকৃতি একটি সংখ্যা মাত্র, বিকৃতির কোনো একক নেই বা মাত্রা নেই। বিকৃতি মনে রাখবে, বিকৃতির দুটি সমজাতীয় রাশির অনুপাত, দুটি সমজাতীয় রাশির অনুপাত, এর কোনো একক ও মাত্রা নেই, এর একক ও মাত্রা নেই। বিকৃতি হয়ে গেল। এবার হচ্ছে পীড়ন। পীড়ন পীড়ন কি, আমরা কোন একটি পদার্থের উপর, স্থিতিস্থাপক বস্তুর উপর বাইরে থেকে যখন প্রতিমিত বল প্রয়োগ করি, বস্তুগুলির কি হয়, অণুগুলোর মধ্যে আপেক্ষিক সরণ ঘটে, অর্থাৎ তার পদার্থের বিকৃতি ঘটে এবং তার ফলে তার মধ্যে একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। তাহলে ওই পদার্থের মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলে। তাহলে কি বললাম, কোনো একটি স্থিতিস্থাপক বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটা বিকৃত হয়। এই বস্তু বিকৃত হওয়ার ফলে বস্তুর মধ্যে একটি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। তাহলে বস্তুর অভ্যন্তরের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকে বলা হয় আমাদের পীড়ন। অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকে কি বলা হয়, পীড়ন। তাহলে পীড়ন কি, একটা আভ্যন্তরীণ প্রযুক্ত বল একক ক্ষেত্রফলে। তাহলে পীড়নের রাশিমালা তোমার বই থেকে সংখ্যাটা করবে, পীড়ন সমান অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল মানে নিউটনের সূত্রে বলেছে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া। তাহলে বাইরে থেকে যদি আমরা এফ বল ক্রিয়া করি তাহলে প্রতিক্রিয়া বলটাও এফ হবে। তার মানে রাশিতে সংখ্যাটা লিখবে কিন্তু অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, এই অনুপাত দিয়ে সংখ্যাটা লিখবে না। সংখ্যাটা লেখার পর অনুপাতটা দেখাবে। সংখ্যাটা কি লিখবে, যে বাইরে থেকে প্রতিমিত বল প্রয়োগ করার ফলে কোন স্থিতিস্থাপক বস্তুর, স্থিতিস্থাপকের জন্য বস্তুর মধ্যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের মানকে পীড়ন বলে। তারপরে এই রাশিমানটা লিখবে। তাহলে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল অ্যাকচুয়াল বাহ্যিক বল এফ বাই ক্ষেত্রফল এর সমান। তাহলে পীড়ন সমান এফ বাই এ। তাহলে এর একক কি, এর হচ্ছে নিউটন বাই মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতি হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে মাত্রা কি পীড়নের, পীড়নের মাত্রা হচ্ছে এফ এর মাত্রা কত, এম এর টি ইনভার্স 2 বাই এল স্কয়ার। তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের পীড়নের মাত্রা, পীড়নের মাত্রা। বুঝতে পেরেছো? একটা মজার কোশ্চেন আমি এবার বলবো, পীড়ন আর বিকৃতি, কোন স্থিতিস্থাপক বস্তুর মধ্যে পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটি মৌলিক, অর্থাৎ কোনটি আগে সৃষ্টি হয়, পীড়ন না বিকৃতি? মনে থাকবে, কোন বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার কি ঘটে, বিকৃতি ঘটে। বিকৃতি ঘটে বলেই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। তাহলে বিকৃতি না হলে কিন্তু আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না। এই কারণে আমরা বলতে পারি পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক রাশি, বিকৃতি মৌলিক রাশি। তাহলে এটা মনে রাখবে। পীড়ন ও বিকৃতি মধ্যে কোনটি মৌলিক? উত্তর হলো বিকৃতি। উত্তর কি? উত্তর হলো
বিকৃতি। তাহলে পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি হলো মৌলিক রাশি। এবার আমরা যেটা ডিসকাস করবো হুকের সূত্র, হুকস ল। হুকের সূত্র হচ্ছে যত বেশি বিকৃতি হবে তত বেশি আভ্যন্তরীণ বল তৈরি হবে, বিকৃতি কম তো আভ্যন্তরীণ বল কম। পীড়ন বিকৃতির সমানুপাতিক, সেটা কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা বস্তুকে আমি বল প্রয়োগ করছি, সে কিন্তু স্থিতিস্থাপক সীমা ক্রস করলো, সে কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, তাহলে তখন আর আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল কোনো ক্রিয়া করে না। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে এই এটা কিন্তু আমাদের বলতে হবে বৈশিষ্ট্যটা। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটাকেই বলা হয় আমাদের হুকের সূত্র। 1807 খ্রিস্টাব্দে টমাস ইয়ং এই সূত্রটাকে সংশোধিত রূপে প্রকাশ করেছেন। প্রথমে বলেছিলেন হুক যে ক্ষুদ্র বিকৃতির ক্ষেত্রে পীড়ন বিকৃতির সমানুপাতিক, কিন্তু পরে থমাস ইয়ং তিনি এটাকে সংশোধন করে বললেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা হুকের সূত্র নামেই পরিচিত। তাহলে পীড়ন এটা সমানুপাতিকের চিহ্ন, বিকৃতি পীড়ন বাই বিকৃতি, এদের অনুপাতটা হচ্ছে ধ্রুবক। কি বলা হয়? এর অনুপাতটাকে বলা হয় ধ্রুবক। এই অনুপাতটাকে বলা হয় ধ্রুবক। তাহলে এই অনুপাতটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক অনেকগুলো আছে, তার মধ্যে একটা মনে রাখবে ইয়ং গুণাঙ্ক। একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তারপর আছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক। তারপরে আছে দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করবো ইয়ং গুণাঙ্ক। দেখো একটু মজার ব্যাপার, আমরা এখানে একটা এল দৈর্ঘ্যের একটা তার ঝুলিয়ে রেখেছি। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত? প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল। এতে আমি এফ বল প্রয়োগ করলাম। প্রযুক্ত বল কত? এফ। এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। প্রস্থচ্ছেদ মানে এই যে ডায়ামিটারটা দেখছো, এইটার ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার। তো তার তো এরকম গলি হয়, তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এ বল প্রয়োগ করার ফলে তারটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ছোট এল, তাই তো? ছোট এল না করে আমরা এক্স ও লিখতে পারো। তাহলে এবার আমরা নির্ণয় করব পীড়ন কাকে বলে। পীড়ন বলেছি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলটা কার সমান? বাহ্যিক বলের সমান। তাহলে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল কার সমান? বাহ্যিক বল কত? এখানে বাহ্যিক বলটা লেখা হয়নি। বাহ্যিক বল এফ, এই যে বাহ্যিক বল, বাহ্যিক প্রযুক্ত বল এফ। তাহলে পীড়ন সমান কত? এফ বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। বিকৃতি কত? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি এক্স বাই প্রাথমিক দৈর্ঘ্য এল। তাহলে পীড়ন বাই বিকৃতির অনুপাত ধ্রুবক, ওটাকে বলা হয় ওয়াই দিয়ে লেখা হয়। ধ্রুবকটা কি দিয়ে লেখা হয়? ওয়াই।
y সমান পীড়ন বাই বিকৃতি, তাহলে f বাই a বাই x বাই l, তাহলে এটা কত হলো f l বাই ax। তাহলে এই গুণাঙ্কটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। কি বলা হয়? ইয়ং গুণাঙ্ক। বিজ্ঞানী ইয়ং তিনি এক্সপেরিমেন্টটা করেছিলেন। তাহলে ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি সমান f l বাই ax। এটা হচ্ছে বাহ্যিক প্রযুক্ত বল, l হচ্ছে তার প্রাথমিক দৈর্ঘ্য, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, x টা দৈর্ঘ্য। এই হলো আমাদের স্থিতিস্থাপকতা। আমাদের পদার্থ গঠন ধর্ম এই অধ্যায়টি আমরা শেষ করলাম আজকে। তোমরা আজকে টাস্ক যেটা রইলো আমি এই উইকে দেখব, তোমরা প্রত্যেকে যারা যারা অনলাইনে পড়ছো তারা প্রত্যেকে এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো সব করে সেগুলো আমাকে ছবি তুলে পাঠাবে। যেটা আটকাবে সেটা আমাকে কোশ্চেন করবে, আমার নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে, গ্রুপে করবে না। যখন কোশ্চেনটা উত্তরপত্রটা পাঠাবে গ্রুপে, আর যেটা পারবে না সেটা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিচে নাম লিখে দেবে যে স্যার আমি অমুক বলছি, তাহলে তাদের উত্তরগুলো আমি সলভ করে দেবো। তোমাদের আবার বলছি, কোশ্চেনগুলো যেগুলো পারবে না সেই কোশ্চেনের দাগ নাম্বারটা দিয়ে দেবে, যে স্যার পদার্থ গঠন ধর্মের দাগ নাম্বার পেজ নাম্বারটা দিয়ে তোমরা ওই কোশ্চেনটা বা একটা কাগজে লিখবে, লিখে ছবি তুলে পাঠিয়ে দেবে সেটা, এবং বলে দেবে যে আমার পার্সোনাল নাম্বারে, আমার যে নাম্বারটা দেখবে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো পারি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে?